ইতিমধ্যে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা নতুনভাবে নিয়োগকৃত জনাব জহিরুদ্দিন স্বপন তিনি মাজারে এসেছেন, তার সাথে আমিও এসেছি। তিনি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মাজারে ফাতেহা পাঠ করেছেন, পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। আমি বিশ্বাস এবং দীর্ঘদিনের পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্রজীবন থেকেই আমরা পরস্পরের সাথে পরিচিত। আজীবন তিনি ইতিবাচক রাজনীতির সাথে যুক্ত ছিলেন, প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এখনও তিনি সেই দায়িত্ব পালন করছেন এবং সরকারের প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দক্ষতার সাথে তিনি কাজ করবেন, তার মেধাকে কাজে লাগবেন। এবং আমি বিশ্বাস করি জহিরুদ্দিন স্বপন তিনি সেই দায়িত্বটি নিষ্ঠার সাথে পালন করবেন। বন্ধুরা, জহিরুদ্দিন স্বপন ইতিমধ্যে অনেকবার তার এলাকায়, নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন জনগণের শুভেচ্ছায়, আবারও জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, সরকারের দায়িত্ব পালন করেছেন, করে যাচ্ছেন এখনও। তো সুতরাং আমরা রাজনীতি এবং সরকারের যে কোনো জায়গায় আমরা তার যে মেধা, তার দক্ষতা, যে সহযোগিতা, সেইটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি পাবেন। বন্ধুরা, বক্তব্য বাড়াবো না। আমরা যে জন্য আজকে স্বাধীনতার ঘোষকের মাজারে, গণতন্ত্রের মায়ের মাজারে এখানে উপস্থিত হয়েছে সেটা বলেছি। আপনারা জানেন যে বর্তমানে অনেক সংকটের মধ্যে দিয়ে সরকার তার দায়িত্ব পালন করছে, কিন্তু সরকারের একটাই বড় যে জায়গাটি নির্মাণ করেছেন সেটি হলো সততার সাথে, নিষ্ঠার সাথে জনগণের প্রতি প্রদত্ত ওয়াদা নির্বাচনের আগে যেটি করেছিলেন দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমানের প্রধানমন্ত্রী, সেটি সুচারুভাবে বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরন্তরভাবে, নিরলসভাবে। এবং এই প্রচেষ্টা দৃশ্যমান, আপনারা সবাই দেখছেন। কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণেই, সেটার জন্য সরকার বা অন্য কোনো কিছু দায়ী নয়। সেটি হচ্ছে, আমি বলবো যে এক ধরনের প্রাকৃতিক একটি সংকট। প্রাকৃতিক সংকট ইন এ সেন্স যে আপনার যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে এবং আমাদের যে টার্মিনাল, যেখানে গ্যাস, এলএনজি যেখান থেকে সরবরাহ করা হয় সেটি ত্রুটিযুক্ত হয়ে পড়ে। সেই কারণে এখন গ্যাসের চাপ কমে গেছিল কয়েকদিন এবং বিভিন্ন এলাকার কল কারখানা বন্ধ থেকেছে এবং বাড়িতে বাড়িতে চুলা জ্বালানোর ক্ষেত্রেও সেখানে তৈরি হয়েছে সংকট। বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে গত পরশুদিন আমাদের যে মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। তা আমি যেটি বলেছি, একটি সরকারের আন্তরিকতা থাকলে এবং জনকল্যাণে মনোনিবেশ করলে সেই সরকার সফল হয়। সেইটি তারেক রহমানের সরকার নতুন করে প্রমাণ করেছেন, সেটি দেখিয়ে দিয়েছেন। তার আন্তরিকতার যে কোনো ত্রুটি ছিল না এবং এই যে জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয়, সেটি দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। যাই হোক, এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব
এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন সাধারণ নেতাকর্মীদের মধ্যে, এবং গণমাধ্যমে আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমেও জবাবদিহিতা করছে সরকার। ইতিমধ্যে তার কয়েকটি দৃষ্টান্ত সেটি রেখেছেন। তাই বন্ধুরা আমার, বর্তমান সরকার গণভিত্তিক সরকার, জনকল্যাণের সরকার, সামাজিক সুরক্ষা নির্মাণের সরকার, এবং এই সরকার সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে উঠে যে অবকাঠামো নির্মাণ করছেন সেটি অতীতে বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে সেটির দৃষ্টান্ত নয়, বরং ফ্যাসিস্ট আমলে যে ভয়াবহ মেগা দুর্নীতি হয়েছে মেগা প্রজেক্টের নামে, সেইখান থেকে আজকে যথার্থভাবে উন্নয়ন হতে যাচ্ছে, উন্নয়ন হবে, এবং সেখানে যত ধরনের দুর্নীতি অতীতে হয়েছে সব দুর্নীতির অবসান হবে এবং দুর্নীতিমুক্ত একটি উন্নয়ন পরিকাঠামো যে গড়া সম্ভব, যে গড়া যায়, একটি জনগণের কাছে দায়িত্বশীল সরকার যে সেটি করতে পারেন, সেটি জনাব তারেক রহমানের সরকার সেটি দেখিয়ে দিচ্ছেন এবং আগামীতে আরও তিনি সেটি দেখিয়ে দেবেন। এটি হবে একটি গণতান্ত্রিক সরকারের উজ্জ্বলতম দৃষ্টান্ত। আপনাদের সকলকে ধন্যবাদ। একটি বিষয়, ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আপনার কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার থাকবে? আমার তো সাংগঠনিক এটি একটি দায়িত্ব। আমার সাংগঠনিক দায়িত্ব যে সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে, সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে বা সৃষ্টি হবে সেটাকে কিভাবে মেরামত করা যায়, এই ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা, এবং তিনি আমরা সাংগঠনিক স্তরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সেটি বাস্তবায়ন করব। এটাই আমার এটাই হলো আমার মূল লক্ষ্য, যে আমি এইভাবেই করতে চাই। আমার যারা সহযোগী সহকর্মী যারা রয়েছেন, সরকারে রয়েছেন, দলে রয়েছেন, স্বপন ভাইয়ের মতো, তারা প্রত্যেকেই আমি মনে করি যে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। আমরা যাতে একটি ঐক্যবদ্ধ এবং জনগণের কাছে দায়িত্বশীল একটি রাজনৈতিক দল, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ উঠবে না, সেই সকল নেতাকর্মীদেরকে একত্রিত করে আমাদের সাংগঠনিক কাঠামোকে আমরা মজবুত করে তুলব। ধন্যবাদ। এখানে যে জেলা বিএনপি কিংবা আপনাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলোর আমরা অনেক সময় শুনি যে অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নতুন করে কমিটি দেওয়া হবে, এগুলো ক্রমান্বয়ে নিশ্চয়ই মেয়াদ উত্তীর্ণ যেগুলো সেগুলো ক্রমান্বয়ে সেসব নতুন করে কমিটি হবে। আর কেউ বিদায় নেবেন, বিদায় নিয়ে তো একবারই চলে যাবেন না, তিনি হয়তো তার আপওয়ার্ড মুভমেন্ট হবে, তিনি হয়তো আরও উপরের দিকে যাবেন, আরেকটি সংগঠনে বা বিএনপির মধ্যে আসবেন, নতুন নতুন নেতৃত্ব, সেই অঙ্গ সংগঠন নেতৃত্ব আসবেন। এইভাবেই সংগঠনের যে শক্তি বৃদ্ধির জন্য যে রক্ত সঞ্চালন, সেই রক্ত সঞ্চালনটা হয় এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং এই প্রক্রিয়া চলমান থাকবে, এবং এটাই হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়ার নিয়ম। নতুন নেতৃত্ব আসবে, পুরনো নেতৃত্ব তাদের আপওয়ার্ড মুভমেন্ট, তারা উপরের দিকে আরও এগিয়ে যাবেন, তখনই একটা জীবনী শক্তি সংগঠনের মধ্যে দাঁড়াবে। আমার প্রচেষ্টা থাকবে সেটি যাতে নিশ্চিত করা যায় এবং সেটি যাতে চলমান রাখা যায়, সেই কাজটি করার আমি চেষ্টা করে যাব। ধন্যবাদ সবাইকে।